চুপচাপ কিন্তু ট্রান্সফার মার্কেটে দুর্দান্ত কাজ করে জোড়া ঘানার প্লেয়ারকে সই করিয়ে নিল। জেসিনকে পছন্দ নয় অস্কারের। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আজও ডার্বি ম্যাচ ছিল। ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে, বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট শেয়ার করার রয়েছে, ট্রান্সফার নিউজ, বিদেশি প্লেয়ারদের নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি, আজকে বেশ কিছু ম্যাচ ছিল, যেখানে সকালের দিকেই কিন্তু ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে। আমরা বারবারই যে কথাগুলো বলছিলাম, নেক্সট রাউন্ডের যখন খেলা হচ্ছে ম্যাচগুলো লাইভ করা দরকার। তো সেই মতন আজকে অফিসিয়ালি তাদের মিডিয়া চ্যানেল তরফ থেকে ম্যাচগুলো লাইভ হয়েছে, যেখানে আমরা অসাধারণ ম্যাচ দেখলাম। যেই ইউনাইটেডের কাছে কিন্তু ইস্টবেঙ্গল হেরে গিয়েছিল গ্রুপ স্টেজের ম্যাচে, সেই ইউনাইটেডকে কিন্তু আজকে পুরো ছক্কা মেরে দিয়েছে। প্রথম মিনিটেই কিন্তু বলতে গেলে আমরা দেখতে পেলাম গোল, সেখানে দেবজিৎ 2 মিনিটের মাথায় গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয়। পরবর্তী সময় কিন্তু ল্যাপচার গোলটা অসাধারণ ছিল, দুর্দান্ত কাটিং করে অন টার্গেট শট রেখে গোল করে, এবং পরবর্তী সময় অ্যান্ড্রিউস সেও কিন্তু গোল করে, সেটা সেকেন্ড হাফে গিয়ে। এবং তার আগে কিন্তু ইউনাইটেড ফার্স্ট হাফেই 2-1 করে ফেলেছিল, সেকেন্ড হাফে 2-2 একটা সময় পর্যন্ত হয়ে যায়, কিন্তু ইস্টবেঙ্গলের আক্রমণ বিভাগের কাছে কিন্তু একদমই দাঁড়াতে পারেনি ইউনাইটেড। পর গোল কিন্তু হয়, টোটাল কিন্তু আজকে ইস্টবেঙ্গল 6টা গোল দিয়েছে। গোলের সংখ্যা যদি আরও অনেক বড় হতো অবাক হওয়ার কিছু ছিল না। তো অসাধারণ কিন্তু আমরা ম্যাচটা দেখলাম, এবং হেভি হাই ভোল্টেজ কিন্তু আমরা আজকে ম্যাচ দেখেছি, এবং ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিতে কিন্তু তারা ভালো একটা পজিশনে রইল। অপরদিকে কিন্তু আজকে মোহনবাগান সুপার জায়েন্টেরও রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ ছিল, যেখানে কিন্তু রাজস্থান ইউনাইটেডকেও তারা জাস্ট উড়িয়ে দিয়েছে। ম্যাচের রেজাল্ট হয়েছে 3-1, সেখানে সুহেল ভাটের কিন্তু আমরা হ্যাট্রিক দেখতে পেলাম। তো সুহেল এখনও বড় হয়নি বোঝা যাচ্ছে, কারণ সুহেল এখনও পর্যন্ত রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ খেলছে, এবং প্লেয়ারটার মধ্যে নো ডাউট কোয়ালিটি তো রয়েছে। আজকে যে ফিনিশিংগুলো করেছে, দুটো ফিনিশিং আমার খুব ভালো লেগেছে, প্রথমেরটা এবং শেষেরটা দুর্দান্ত ফিনিশিং হয়েছে। আরও তার কাছ থেকে আমরা গোল দেখতে পেতাম, ডবল হ্যাট্রিকও করার সুযোগ ছিল। তো যাই হোক, মোহনবাগানও কিন্তু এই ম্যাচটা জিতে গেছে, এবং তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম 7ই ফেব্রুয়ারি কিন্তু আরও একবার কিন্তু আমরা কলকাতা ডার্বি দেখতে পাবো। একদিকে ইস্টবেঙ্গল, অপরদিকে মোহনবাগান, তারা মুখোমুখি হবে। এবার এই যে মাঠগুলো কিন্তু এই যে এরপরে 3টে এখনও ম্যাচ রয়েছে, সেই মাঠ এখনও হয়নি ঘোষণা, কারণ নৈহাটি স্টেডিয়ামও একটা রয়েছে, তারাও চাইছে যে বড় ম্যাচ আয়োজন করতে, ব্যারাকপুরও চাইছে বড় ম্যাচ আয়োজন করতে। তো এই কারণে এখনও মাঠ ঠিক হয়নি। মাঠ ঠিক হলে তোমাদের জানিয়ে দেব যে পরবর্তী যে ডার্বি ম্যাচ 7 তারিখে রয়েছে, সেই ডার্বি ম্যাচ কোথায় হবে, সেই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো এর সাথে সাথে যদি আজকে কথা বলি একটুখানি আরও একটা ডার্বি ম্যাচ নিয়ে, তো আজকে কিন্তু আরও একটা ডার্বি ম্যাচ হয়েছে, সেটা একদমই জুনিয়র লেভেলে আন্ডার 16 দলের AIFF এর যে টুর্নামেন্ট চলছে, সেখানে কিন্তু ডার্বি ম্যাচ ছিল, এবং সেখানে কিন্তু 2-2 গোলে আজকে ডার্বি ম্যাচ ড্র হয়েছে। তো অনেকগুলো ডার্বি ম্যাচই আমরা এই বছরে শুরু থেকে এখনও পর্যন্ত দেখছি। এখনও পর্যন্ত কিন্তু মোহনবাগান ডার্বির রঙকে সবুজ মেরুন করতে পারছে না, সেটা যতই বয়সভিত্তিক দল হোক না কেন, সেখানেও কিন্তু ডার্বি নয় ইস্টবেঙ্গল জিতছে, তা না হলে কিন্তু ডার্বি ড্র হয়ে যাচ্ছে। তো আজকে কিন্তু ডার্বি 2-2 গোলে ড্র হয়েছে। অপরদিকে যদি আমরা একটুখানি সন্তোষ ট্রফি নিয়ে কথা বলি, তো বাংলা দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করেছে। এবার কিন্তু কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের কিন্তু সূচি বেরিয়ে এলো। আমরা সূচি কিন্তু অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দিয়েছি। যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে একটু জয়েন হয়ে যেও। সেখানে সমস্ত খুঁটিনাটি আপডেট সোশ্যাল মিডিয়া পেজে আমরা সবার আগে শেয়ার করে থাকি, তো অবশ্যই সেখানে জয়েন হয়ে যেও। তো বাংলা শেষ ম্যাচটা খেলতে গিয়ে অনেক সমস্যা হয়েছে, মূলত তাদের ট্রাভেল করতে প্রচুর সময় লেগেছে। তো সেই জন্য বাংলা সন্তোষ ট্রফির ওপর ক্ষোভ প্রকাশ করে অনেক চিঠি ফিটি দেওয়া হয়, এবং ম্যাচ দিয়ে দেওয়া হয়েছিল 2 তারিখেই। তো 2 তারিখের পরিবর্তে আবার কিন্তু ম্যাচের আজকে দিন পরিবর্তন হয়ে 3 তারিখে ম্যাচ দেওয়া হয়েছে। একই দিনেই কিন্তু আমরা দেখতে পাবো 4টে কোয়ার্টার ফাইনাল ম্যাচ,
যেখানে রেলওয়ের মুখোমুখি হবে রাজস্থান, বাংলার মুখোমুখি হবে সার্ভিসেস, তামিলনাড়ুর মুখোমুখি হবে পাঞ্জাব এবং কেরালার মুখোমুখি হবে আসাম। এগুলো কিন্তু হবে এবং সময় বলতে গেলে বাংলার যে ম্যাচটা রয়েছে সেটা দুপুর 2টো থেকে রয়েছে, এরকমই রয়েছে এবং সেমিফাইনাল যেটা রয়েছে সেটা হচ্ছে 5 তারিখে এবং ফাইনাল রয়েছে 8 তারিখে। তো এটা কিন্তু সম্পূর্ণ সূচিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো এরপর যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তো উইন্টার ট্রান্সফার উইন্ডো অফিসিয়ালি ক্লোজ হয়ে গেছে, কিন্তু সাইনিং এখনও চলছে, আরও চলবে, কারণ সামনের দিকে আরও আমরা বেশ কিছু সাইনিং দেখতে পাবো প্রত্যেকটা দলের ক্ষেত্রেই। কারণ প্রত্যেকটা দলই বুঝতে পেরে গেছে যে ছোট লিগ হলেও এখানে কিন্তু ফাইট দেওয়ার জায়গা রয়েছে, একটু ভালো পারফরমেন্স করলে যে কোনো দল কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বেশ কিছু সাইনিংয়ের খবর বেরিয়ে আসছে, তার মধ্যেই 26 বছর বয়সী সার্বিয়ান ফরওয়ার্ডের সাইনিংয়ের অফিসিয়াল আপডেট এসে গেছে। মাতাজি বাবোভিকের যদি আমরা কথা বলি, তো এই প্লেয়ার কিন্তু সার্বিয়া আন্ডার 17 দল এবং আন্ডার 20 দলে খেলেছে। এছাড়া ক্লাব ক্যারিয়ারে কিন্তু তার গোকুলামের মতন দলে খেলার অভিজ্ঞতা রয়েছে, ডেম্পো এবং ইন্টারগাসির হয়েও খেলেছে এবং তার আই লিগ জেতার অভিজ্ঞতাও রয়েছে এই সার্বিয়ান ফরওয়ার্ডের। তো এই প্লেয়ারকে অফিসিয়ালি এবার সিগনেচার করে নিয়েছে দিল্লি, অর্থাৎ আমাদের যে নতুন দল হায়দ্রাবাদের নাম পরিবর্তন হয়ে স্পোর্টিং ক্লাব দিল্লি, সেই দিল্লির অফিসিয়ালি প্লেয়ার কিন্তু এই প্লেয়ার হয়ে গেছে। এছাড়াও কিন্তু তারা আরও 2জন প্লেয়ারকে সাইন করিয়েছে। 21 বছর বয়সী ঘানার মিডফিল্ডারের প্লেয়ার এমো, তাকেও কিন্তু সাইন করিয়েছে। এছাড়া আরও একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, সেও কিন্তু ঘানা থেকেই আসছে, তাকেও সাইন করিয়েছে। তো আব্দুলের কথা যদি বলি, সে কিন্তু মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিফেন্ডার পজিশানে খেলতে পারে এবং প্লেয়ারটার খেলা অলরেডি আমরা দেখেছি, যথেষ্ট ভালো প্লেয়ারটা পারফরমেন্স করে। তো এই আব্দুলকেও কিন্তু সাইন করিয়েছে, যার বর্তমান বয়স 25 বছর। এই দুই প্লেয়ারকেই কিন্তু রাজস্থান ইউনাইটেড থেকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে দিল্লি। তাদের আসন্ন মরশুমে আমরা দিল্লির জার্সি গায়ে খেলতে দেখব। এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের অন্যতম রিজার্ভ টিমের স্টার প্লেয়ার জেসিন টিকে, কারণ জেসিন টিকে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে যে পারফরমেন্সটা তুলে ধরেছে, তারপর তার যে কোনো বড় দলের জার্সি পরাটা অবশ্যই উচিত। যেখানে সে ইস্টবেঙ্গলের মতন বড় দলে খেলছে, সেই দলে কিন্তু তাকে নাকি পছন্দ নয় কোচ অস্কার ব্রুজনের। তো কাল থেকে অনেক কিছু খবরাখবর তোমরা শুনে নিয়েছো। তো লেটেস্ট যেটা নিউজ, যেটা আমাদের কাছে রয়েছে এখনও পর্যন্ত, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো জেসিন টিকের বর্তমান বয়স 25 বছর এবং তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এই বছরেই গিয়ে, মে মাসে গিয়ে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। এবার জেসিনের সঙ্গে অলরেডি ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট রয়েছে এবং তোমরা সকলেই জানো ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলে আর কন্ট্রাক্টেড প্লেয়ারদের সাইন করানো যায় না, যদি না সে ফ্রি প্লেয়ার হয়। তো সেক্ষেত্রে কন্ট্রাক্টেড প্লেয়ারকে আর অন্য দল কী করে সাইন করাবে, সেটা প্রথম একটা প্রশ্ন হওয়া দরকার। তো এটাকেও যদি আমরা বাদ রাখি, একটা লিঙ্ক আপ শোনা যাচ্ছিল যে সে ডায়মন্ড হারবারে লোন ডিলে যোগদান করতে পারে, সেটাও কিন্তু ট্রান্সফার উইন্ডোর মধ্যেই করতে হয়, কিন্তু সেটাও তো আমরা সেরকম কিছু দেখিনি যে এটা হচ্ছে। এবার হ্যাঁ, জেসিন অবশ্যই গেম টাইম চাইছে এবং জেসিনকে নেবার ব্যাপারে শুধু ডায়মন্ড হারবার নয়, এর আগে তোমাদের আপডেট শেয়ার করে দিয়েছিলাম, বেশ কিছু দল কিন্তু তারা চাইছে জেসিন টিকেকে নিতে। চেন্নাইন এফসি একটা সময় পর্যন্ত চাইছিল, ইন্টারকাসির অফার রয়েছে, জামশেদপুরের অফার রয়েছে, অনেক দলের অফার রয়েছে। একটা প্লেয়ার যে মোটামুটি রিজার্ভ টিমে প্রতি বছর ধারাবাহিকভাবে 10টা-15টা করে গোল করছে, অ্যাভারেজ গোল করছে এবং প্রত্যেকটা ম্যাচেই গোলের মধ্যে থাকে এবং শুধুমাত্র যে সে মাথা দিয়ে গোল করে নয়, দুটো পা চলে এবং সে যথেষ্ট বুদ্ধিমান একজন প্লেয়ার, তাকে তো যে কোনো দলই নেবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ইস্টবেঙ্গলের কেন এই রকম প্লেয়ারকে পছন্দ নয় কোচ অস্কার ব্রুজনের, সেটা শুধুমাত্র কোচ অস্কার ব্রুজন উত্তর দিতে পারবে, আমরা কেউ দিতে পারবো না। কারণ ভারতীয় প্লেয়ারদের সুযোগ দিতে হবে। হ্যাঁ, জেসিন নেবে প্রত্যেক ম্যাচে, হয়তো গোল করে ম্যাচ জেতাতে পারবে না। জেসিন জেসন কামিংস নয়, জেসিন রবসন রবিনন নয়, বা জেসিন অন্য বড় স্ট্রাইকারদের মতন প্লেয়ার নয়, কিন্তু জেসিনের লেভেলেও যদি তাকে অন্তত 6টা থেকে 8টা ম্যাচ দেওয়া হয়, 4টে মতন বা 5টা মতন গোল করে দেবে, এটুকু ভরসা আমরা করতে পারি। কিন্তু প্লেয়ারটাকে সুযোগ দিতে হবে। রাইট উইং পজিশানে সে অপারেট করতে পারে, স্ট্রাইকার, সেকেন্ড স্ট্রাইকার পজিশানে খেলতে পারে, অনেক কিছু জেসিন ভেরিয়েশান আনে, কিন্তু সুযোগ না দিলে কি হবে, কিছু করার নেই। তো জেসিনের সঙ্গে এইরকমই কথাবার্তা চলছে, কিন্তু হ্যাঁ, এখনও পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে ডায়মন্ড হারবারে সে চলেই গেছে, সে একদমই থাকছে না ইস্টবেঙ্গলে, সেরকম ব্যাপার নয়। যদি সেরকম ব্যাপার হয় আপডেট এলে জানিয়ে দেবো, কিন্তু এই মুহূর্তে তোমরা মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারো যে জেসিন এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল ছাড়েনি। ভবিষ্যতে কি হবে সেটা সময়ই বলবে। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।